দর্শক, স্বাধীন গোপালগঞ্জের কথা বলি। একটা বড় ধরনের তাণ্ডব হয়ে গেল, এটা বলবো যে দ্বিতীয় দফায়। সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা নিহত হয়েছে, 50 জন আহত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, তারও মরমর অবস্থা, তার স্ত্রীও আহত হয়েছে মারাত্মকভাবে। তারপর এই ঘটনার একদিন বা দুদিনের পর কোনো রকমে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাও এটা আমি বলবো যে বিশাল ঘটনা, কেননা ওটা তো একটা স্বাধীন রাষ্ট্রের মতনই মনে হচ্ছে। এখানে তো স্বেচ্ছাসেবক দল বা বিএনপির এরা আহত বা নিহত হলো। এর আগে তো সেনাবাহিনী পর্যন্ত একেবারে মারাই যাচ্ছিল, যেভাবে হামলা হয়েছে 9 জন, তার মধ্যে 3 জন অফিসার। 2টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুড়াই দেওয়া হয়েছে, তাদের অস্ত্র লুট হয়েছে। তারপরেও সেনাবাহিনী দেখলাম যে খুব সুন্দর মতন করে তেমন কোনো এই ঘটনার যে অভিযান চালানো বা ফুটেজ দেখে যে যাদের যুক্ত তাদেরকে গ্রেপ্তার করছে তেমন দেখা যায়নি। শুধু একটা দেখা গেছে যে কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কারাগারে ছিল, মারা গেছে। কি কারণে মারা গেছে সেটাও জানা যাচ্ছে না। তো আমি শুধু বললাম এই কারণে, আমি তুলনা করছি যে ধরেন এই একসময় তো ওই বিএনপির রাজধানী বলা হতো বগুড়া। সেই বগুড়া 15 বছরে কি ছিল? কোনো অস্তিত্ব ছিল? বিএনপি, ছাত্রদল, যুবদল অস্তিত্ব ছিল না। হয়তো মানুষ ভেতরে ভেতরে ছিল, কিন্তু প্রকাশ্যে যা ছিল সব হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের যে রাম রাজত্ব। সেই রাম রাজত্বে মনে করেন এরকম যদি একটা দুইটা যদি ঘটনা ঘটতো, তার পরিপ্রেক্ষিতে কতটা ক্রসফায়ার হইতো, কতটা তাণ্ডব চলতো, কত মানুষ অ্যারেস্ট হইতো, কত বাড়িঘরদর বুলডোজার দিয়ে পিষায় ফেলতো, শুধু এটা চিন্তা করেন। সেই তুলনায় এত বড় একটা পতন 5ই আগস্ট, যেখানে শেখ হাসিনা পালায় গেল, পালায় যাওয়ার সাথে সাথে বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারপতি, শিক্ষক সবাই যেখানে পালাচ্ছে, সেখানে গোপালগঞ্জটাকে স্বাধীন রেখে তারা এক ধরনের তাণ্ডব চালাচ্ছে। এবং সেই তাণ্ডবের ব্যাপারে তাণ্ডব চালাতে চালাতে সেনাবাহিনী পর্যন্ত স্পর্শ করছে। তারপরেও সরকার চুপচাপ আইনের শাসনে বিশ্বাস করে, সুতরাং আইনের শাসন চলতেছে। এবং এই চলতে চলতে দেখা গেল যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাও নিহত হলো, কোনো রকমে 2 জন অ্যারেস্ট হলো। বড় ধরনের কোনো অভিযান হইল এটা কিন্তু দেখা গেল না। তো ভালো, এরকম চলতে থাক, দেখা যাক। যদি এই শেখ হাসিনা যদি জানতো যে গোপালগঞ্জে এরকম আওয়ামী লীগের একটা অবস্থা থাকবে এবং সেটার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বা বিএনপি বা বিরোধী দল যারা ছিল ওই সময়, তারা কেউ এটার ব্যাপারে খুব হবে না, সোচ্চার হবে না, তাহলে আমার ধারণা যে ওই গণভবন থেকে শেখ হাসিনা বলতো যে দরকার নেই আমার দিল্লিতে যাওয়ার, আমি ওই যে চট করে আমার ঢুকবো বাংলাদেশে, ওটাও ঢুকার দরকার নেই, আমাকে গোপালগঞ্জে রেখে আসো। তো গোপালগঞ্জে টুকু বড়ায় থাকতেন, নিরাপদে কোনো দরকার হয় তিনি আলাদা একটা স্বাধীনতা ঘোষণা করে দিত। হ্যাঁ, গোপালগঞ্জ আজ থেকে স্বাধীন, সেখানে একটা আলাদা রাষ্ট্র প্রশাসন চালাতো। তারপর শক্তি সঞ্চয় করে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তো কিছুদিন পর তার জনপ্রিয়তায় ভাটা পড়বে, তখন না হয় গোপালগঞ্জ থেকে তারা ঢল নামাতো, রাজধানী দখল করে ফেলতো ঢাকা। তো সেরকম হয়তো কল্পনা করেননি শেখ হাসিনা যে গোপালগঞ্জ এতটা স্বাধীন থাকবে, এটা বুঝতে পারেননি। তারা মনে করছেন যে আমরা যেরকম বগুড়াকে পঙ্গু বানায় ফেলছিলাম, তেমন হয়তো আওয়ামী লীগ না থাকার পর গোপালগঞ্জ এরকম পঙ্গু হয়ে যাবে, সেরকম তার ধারণা ছিল। যদি এরকম অবস্থা হতো তাহলে শেখ হাসিনাও পালাতো না এবং গোপালগঞ্জের শেখ হাসিনার উপস্থিতিতে অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হতো। তো যাই হোক, উনি না থাকার পরও ওনার যারা দল বল সব আছে এবং তারা মোটামুটি সেখানে, যেখানে আর্মি ঢুকতে পারে না সেখানে বিএনপি ঢুকবে, এত বড় সাহস। তো তার একটা দেখাই দিছে তারা, যাতে আর ভবিষ্যতে ওই গোপালগঞ্জে বিএনপি ঢুকবে এই কথা যাতে উচ্চারণ করার সাহস না পায়। তো সেরকম চলছে। ভালো, দেখা যাক এই অবস্থা কতদিন চলে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।